নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সোহম মজুমদারের লেখা একটি গল্প, কলঙ্কিনী। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, কলঙ্কিনী। সর্দারপাড়ার হরেন ঘোষের মেয়ের সঙ্গে ফুলবনিয়া গ্রামের বাসিন্দা নৃপেন মালোর বিয়ের পর থেকেই আশেপাশের প্রতিবেশীদের সাথে একটা প্রচ্ছন্ন বিচ্ছিন্নতা গড়ে উঠতে উঠতে একটা সময়ে সেটা প্রকট হয়ে দাঁড়ায়। এর জন্য নৃপেন মালোকে দোষ দেওয়া ঠিক যায় না, কিন্তু তার পরিবারের যদি এক সদস্য আর 5টা গ্রামবাসীর সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়, তবে বিচ্ছিন্নতা যে তৈরি হবে সেটাই তো স্বাভাবিক। এই নৃপেন মালো হলো একসময় ফুলবনিয়া গ্রামের যথেষ্ট অর্থবান ব্যক্তি মধুচরণ মালোর একমাত্র পুত্র। মধুচরণ মালো পেশাই ছিল আড়তদার। পরিশ্রমের অর্থ দিয়ে পাকা বাড়ি ঘর তৈরি, গ্রামের উত্তরে বড় ঝিলটায় নিজের কর্তৃত্ব অর্জন থেকে শুরু করে জমি জমা বিস্তর করেছিল। কিন্তু সর্বনাশের অকাল থাবাটা পড়ল যখন বজ্রাঘাতে মধুচরণ মালোর আকস্মিক মৃত্যু ঘটল। বাপের অকাল মৃত্যু শোকটা সামলে ব্যবসা সংসারের স্থিতি সবটাই ধীরে ধীরে গোছানো যেত, কিন্তু তার সুপুত্র নৃপেন মালোর গুণে সেটা আর সম্ভব হয়ে উঠল না। এই নৃপেন মালো ছিল বাপের ঠিক উল্টো, অলস, মদ্যপ এবং জুয়ারি। কিন্তু নৃপেনের মনটা ছিল একদমই সাদাসিধে, দয়াপরায়ণ। সেবার তো অশৌচ সময়ে নিরুপায় হলধর চাষি নৃপেনের কাছে ভেঙে পড়ে বলল, ভালো বৃষ্টির জন্য ফসল হয়নি। নৃপেন তো সেবার করকরে 6টা 500 টাকার নোট দিয়ে বসল। তখনও ব্যবসার সবটা পড়ে যায়নি। নৃপেনের অবস্থা দেখে একদিন সর্দারপাড়ার হরেন ঘোষ নিজের মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এলো। সংসারে একা নৃপেন তখন সংসার গড়তে উদ্যত হলো। বিয়ে হলো দামিনীর সাথে। তারপর থেকেই সবটা পাল্টে যেতে লাগলো। হুট করেই নৃপেন মদ জুয়ার নেশায় আরো বাজেভাবে ডুবে যেতে লাগলো। তারপর খোয়ালো সবটাই। মাছের আড়তদার থেকে হয়ে উঠল মাছ বিক্রেতা। কিন্তু তাতেও সংসারে অর্থাভাব লেগেই থাকত। ফলত এই দামিনী শহরের এক পয়সাওয়ালা পরিবারে রাঁধুনি হিসাবে নিযুক্ত হল। ততদিনে ওদের একটা পুত্র সন্তানও জন্ম নিয়েছিল, নাম বিল্টু। এই বিল্টু ছিল মানে ওটা। ওদিকে দামিনীও তার ছেলেকে খুবই স্নেহ করতেন, কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা ছিল না বললেই চলে। আসলে নষ্টের মূলে ছিল এই দামিনী নিজেই। এই দামিনী একদিকে যেমন যৌবন রসে পরিপক্ক, তেমনি চোখে ছিল নজর কাড়া আকর্ষণ। ছেলের জন্ম দেওয়ার পরে শরীরে সামান্য মেদ জন্মেছিল ঠিকই, তবে তার ফলে সে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল বলা যায়। শাড়ির আড়াল থেকে ঢেউ খেলানো কোমরের ভাঁজ, লম্বা লম্বা কালো চুল, টুকটুকে ফর্সা গায়ের রং, মোটের উপর পরপুরুষের সংসার ভাঙার জন্যই নারী ছিল যথেষ্ট। তার এহেন রূপরসে আবিষ্ট হয়ে কামরসের জলে ডুবতে কেই না রাজি হয়। আশেপাশের 40 অনূর্ধ্ব পুরুষগুলো যে এই দামিনীর স্বপ্ন দেখত না, এটা অস্বীকার করা যায় না। এমন ধারা বিপদ আঁচ করেই হয়তো সংসার ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করতে বাঘিনীগুলো তৎপর হয়েছিল এবং সর্বনাশিনী আখ্যান দিয়ে নৃপেন মালোর ছোট পরিবারের সাথে সমস্ত রকমের যোগাযোগ ছিন্ন করেছিল। অভাবের সময়েও ছোট বিল্টুর কথা চিন্তা করেও কোনো পরিবার ও মুখ মারায়নি। বলতে গেলে সংসারের দজ্জাল দাপুটে করত্রীগুলোই পা মারাতে দেয়নি। বাহ্যিক দিক দিয়ে আকর্ষণীয় দামিনী মনের দিক দিয়েও ভালো ছিল না। সর্দার পাড়ায় ওর নামে যথেষ্ট বদনাম আছে।
দামিনী নিজের সম্মান তো কবেই গঙ্গার জলে বিসর্জন দিয়েছিল, সাথে বাপেরটাও। মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে একদিন গেল নিমাই ঘটকের কাছে। নিমাই ঘটক সম্বন্ধ আনলো ফুলবনি আর নৃপেন মালোর। তারপর ছেলের এরম ভালো মানুষের সুযোগ নিয়ে দামিনীর বাবা দামিনীকে ঝুলিয়ে দিল নৃপেনের ঘাড়ে। লোক মুখে নৃপেন দামিনী সম্পর্কে অনেক বাজে বাজে কথাই শুনত, কিন্তু কোনো কথায় গা করত না। সবটা বাজে এবং মিথ্যা বলে উড়িয়ে দিত। আসলে নৃপেন মানতে চাইতো না যে তার বউয়ের চরিত্রের দোষ আছে, কিন্তু এমন ধারা নারীর যৌবন তৃপ্তি কখনো হয় না। ফুলবনিয়াতেও যে তার প্রয়োগ ঘটায়নি, এই দাবি নিয়ে কেউ সোচ্চার হলেও আমি অন্তত মেনে নেব না। এই তো ছিল গোড়ার কথা, কিন্তু পরবর্তী ঘটনাবলীর অপ্রত্যাশিত ভয়াবহতা চিন্তা করলেও মাঝে মধ্যে বুকের স্বাভাবিক গতি থেমে যায়। গোড়ার দিকে বলেছিলাম, সংসারের শ্রী পড়ে যাওয়ায় মাছ বিক্রেতা নৃপেনের পয়সায় 3 বেলা পেট ঠিকঠাক না চলায় দামিনী রান্নার কাজে লেগেছিল। সর্বনাশের শুরুটা সেখান থেকেই হয়। উরাটে মনের মেয়ে দামিনী কখনো এক জায়গায় থিতু হতে শেখেনি, ফলে ইতিমধ্যেই সে এক নাগর জুটিয়ে ফেলেছে। সকালে বেরিয়ে যেত, ফিরত সন্ধ্যার দিকে। ওদিকে নৃপেন মালো গ্রামের বখাটে ব্যাচেলারগুলোর সাথে সন্ধ্যায় বটতলায় বসে তাস মেটাত। ফিরত রাত করে মদ্যপ অবস্থায়, কিন্তু নৃপেন আজ অবধি মদের নেশায় চুর হয়ে বউ পেটানো কিংবা মাতলামো করেনি। প্রতি রাতে বিছানায় শুয়ে নৃপেন চিন্তা করে তার পূর্বের অবস্থা। মাঝে মাঝে নিজেকে প্রহার করে তার এই অবনতির জন্য। দামিনীর পরকীয়ার কথা শুরুর মাস দেড়েক লোকচক্ষুর অগোচরে ছিল। প্রকাশ পেল তখন যখন দামিনী আর ওই পরপুরুষের মধ্যে মোবাইলের মাধ্যমে একটা যান্ত্রিক যোগাযোগের মাধ্যম ঘটল। তারপর থেকে চলত ঘনিষ্ঠ মুহূর্তের বার্তালাপ নৃপেনের অনুপস্থিতিতে। রাতের অন্ধকারে পথ চলতি মানুষ যে খেয়াল করেনি তা নয়, গ্রামগঞ্জে খবর হাওয়ার চেয়েও দ্রুতগতিতে ছড়ায়। যেমন সন্দেহ তেমন কাজ। দামিনীর পরকীয়ার খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রাম জুড়ে। এদিন 4 জুন সহ নৃপেন রোজের নিয়ম মাফিক বটতলায় বসে তাস পেটাচ্ছিল। পাশে রাখা ছিল বড় এক মদের বোতল, 5টি গেলাস আর ঠোঙা ভর্তি ভুজিয়া। এক একজন তাস ফেলছে, সাথে গেলাসে চুমুক দিচ্ছে। নৃপেন এক মনে তাস খেলে চলেছে এবং খেলার প্রয়োজনে যতটুকু কথা বলা প্রয়োজন তার বাইরে বাড়তি একটা কথাও বলছে না। নৃপেনকে ঘিরে থাকা বাকি 4 জন মাঝে মধ্যে নৃপেনের অসহায় নিশ্চুপ মুখের দিকে তাকিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে এবং কৌতুকের রসবোধ একে অপরের মধ্যে আদান প্রদান করছে। এক সময় খেলতে খেলতে হারু নাপিত বলল, হ্যাঁ রে নিপে, একটা কথা বলছি বাপ, কিছু মনে করিস নে। কি কথা? রাগ করিস নে বাপ। মানে তোর বউটাকে একটু সামলে রাখ। আশপাশ থেকে যা শুনছি তাতে। মানে কি বলতে চাইছিস? আরে গ্রামের সবার মুখে মুখে ঘুরছে তোর বউয়ের সাথে নেই কারোর সম্পর্ক রয়েছে। এই তো বিচুকে জিজ্ঞাসা কর না। আরে নিপে, তোর ভালোর জন্যই বলছি রে। দেখ, পাশের বাড়ির তপন বলছিল সেদিন, ও তো তোর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে রোজ। সন্ধ্যার দিকে তোর বউ তোদের ওই ছোট ছাদের সিমেন্টে যে রেলিংটা বানানো আছে না, ওই রেলিংয়ে হেলান দিয়ে হেসে হেসে কথা বলে কার সঙ্গে। হ্যাঁ, তাহলে বাড়ির কারোর সাথে হয়তো কথা বলছিল। বেকার বকিস না তো বল, খেল খেল খেল। রাগ করলে চলে নাকি নিপে? তোর ভালোর জন্যই বলছি। তোর বউ ভালো মেয়ে নয়, তোকে ঠকাচ্ছে। কখনো তোর সামনে বাড়ির লোকের সাথে তোর বউ কথা বলেছে?
তোর অবর্তমানেই বা কেন কথা বলবে ছাদে বসে? হ্যাঁ, সব কিছু ভেসে যাওয়ার আগে একবার ভেবে দেখ নিপে। বিচুর কথাগুলো নৃপেনের মধ্যে কাঁটার মতো বিদ্ধে থাকে। সহজ ভালো মানুষই গ্রাম্য মনের ছেলে নৃপেন। আজ অবধি কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, যতই জুয়ারি মদ্যপ হোক না কেন। নিয়মিত লোক মুখে বউয়ের এমন কিচ্ছা কাহিনী রোজ রোজ কারই বা ভালো লাগে শুনতে। নৃপেনের এমন অবস্থা দেখে হারু বলল, নিপে, আজ তুই বাড়ি যা, বউকে চেপে ধর। এভাবে চুপ করে সব সইছিস কেন বাপ? যা যা, বাড়ি যা, বাড়ি যা। ঠেকে রাখা মদের বোতলটা নিয়ে নৃপেন বাড়ির দিকে ধীরে ধীরে পা বাড়িয়ে অন্ধকারের মধ্যে চলতে লাগলো। শীতের সন্ধ্যা, পাড়া গাঁয়ের বাড়ি ঘরের দরজা জানলা সব বন্ধ। জমাট বাঁধা কুয়াশার আশেপাশের কিছুই ঠাহর করা যাচ্ছে না। নৃপেন গায়ের চাদরটা একবার ভালো করে জড়িয়ে নিল। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, কিন্তু নৃপেনের কানে কিছুই যাচ্ছে না। ওর শুধু মনে পড়ছে হারু বিচুর কথাগুলো। বাড়ির সামনে যখন এলো, নৃপেন দেখল পুরো বাড়ি অন্ধকার। হাতে থাকা বোতলের তরলটা সে মুখের মধ্যে ঢালতে লাগলো। দুলতে দুলতে দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলো নৃপেন। দেখল বিল্টু অঘরে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, কিন্তু দামিনীকে ঘরের কোথাও খুঁজে পেল না। কি মনে হতে নৃপেন সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলো। একটা চাপা ফিসফিসানি কানে আসতে লাগলো নৃপেনের। ছাদের দরজার সামনে এসে অন্ধকারের মধ্যে নৃপেন লক্ষ্য করলো সিমেন্টের রেলিংয়ে হেলান দিয়ে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। নৃপেন কান খাড়া করে শুনতে লাগলো দামিনীর ফিসফিসানি। নিস্তব্ধ শীতের অন্ধকারে প্রতিটা শব্দ নৃপেনের কানে পরিষ্কারভাবে আসতে লাগলো। হ্যাঁ, লোক মুখে শোনা খবর মিথ্যে নয়। হারু বিচু যা বলেছে সেসব মিথ্যে নয়। হ্যাঁ হ্যাঁ, দামিনী প্রকৃতপক্ষেই একটা নষ্ট মহিলা। এক নাগারে চলছে ফোনের ওপাশে থাকা ব্যক্তির সাথে দামিনীর ঘনিষ্ঠ বার্তালাপ। ফোনটা লাউডেই ছিল, ফলে ওপাশের ব্যক্তির কণ্ঠস্বরটাও স্পষ্ট শোনা যাচ্ছে। তপ্ত যৌবন রস টকবকিয়ে ফুটছে ওদের বার্তালাপে। ওভাবে কেউ ঘাড়ে কামড়ায়, পুরো লাল হয়ে আছে। মাতালটা যদি দেখে কি বলবো তাকে? বলবে ওগুলো মশাই কামড়েছে। আরো অনেক জায়গায় কামড়েছিল, তবে সেগুলো কাপড়ের নিচে ঢাকা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই ধেড়ে মশা। কথাগুলো শুনে নৃপেনের নেশা মুহূর্তের মধ্যে কেটে গেল। রাগে সারা শরীর জ্বলতে লাগলো। সে আর চেপে রাখতে পারল না নিজেকে। হুঙ্কার দিয়ে বলল, শয়তানি হারামজাদি মাগি, আমার বাড়িতে থেকে আমার সঙ্গে সংসার করার নাম করে অন্যের সাথে নষ্টামি হচ্ছে। দাঁড়া, তোর নাঙ্গালি ছোটাচ্ছি, চিরতরে ছোটাচ্ছি আমি, দাঁড়া। হাতে ধরা মদের বোতল শক্ত করে চেপে ধরল। আর এক মুহূর্ত এ দৃশ্য সহ্য করতে পারল না নৃপেন। দৌড়ে গিয়ে সজোরে দামিনীর মাথা লক্ষ্য করে পরপর 2 বার মদের বোতল দিয়ে বাড়ি মারল। একটা চাপা আর্তনাদ করে দামিনী মাটিতে লুটিয়ে পড়ল। গল গল করে রক্ত বেরোতে লাগলো। কিছুক্ষণ ছটফট করতে থাকা দামিনীর শরীরটা নিস্তেজ হয়ে এলো। সবটা সামলে নৃপেনের যখন হুঁশ ফিরল, ভয়ে নৃপেনের শরীরটা কাঠ হয়ে এলো। সে তো খুন করে ফেলেছে। গ্রাম জানাজানি হতে হাজত বাস কিংবা ফাঁসি। ভয়ে নৃপেনের গলাটা শুকিয়ে এলো। শীতের মধ্যেও সারা শরীর ঘামে ভিজে গেছে। না, এর একটা ব্যবস্থা করতেই হবে। নৃপেন অস্থির পায়ে এদিক ওদিক করতে লাগলো।
হুট করেই পিছনের বাগানের দিকে চোখ গেল। লাশের ঠিকানা সে ঠিক করে ফেলল। দামিনীর নিথর দেহটা কাঁধে তুলে ধীর পায়ে নিচে নামতে লাগলো নৃপেন। লাশটাকে পিছনের দরজার সামনে নিয়ে এলো। সারা ঘর অন্ধকার। চুপি চুপি একবার বিল্টুর ঘরের দিকে উঁকি দিল। দেখল অঘরে ঘুমোচ্ছে বিল্টু। দরজাটা আস্তে করে ভেজিয়ে দিল। ভাড়ার ঘরে রাখা কোদালটা নিয়ে এসে বাগানের এক কোণা লক্ষ্য করে মাটি খুঁড়তে লাগলো। খোঁড়া যখন শেষ হলো, লাশটা টেনে এনে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপাতে লাগলো। কিছুক্ষণ বাদে কাজটা শেষ হলে নৃপেন কোদাল হাতে ঘরের ভিতর ঢুকে দরজাটা টেনে দিল। কিন্তু বিল্টু যদি ওর মায়ের কথা জিজ্ঞাসা করে, তখন সে কি বলবে? ভয়ে তো বিল্টুকে নিয়ে। পাড়া প্রতিবেশী তো কবেই ওদের এক ঘরে করে দিয়েছে। বিয়ের পর থেকে তো একটা গৃহস্থ গৃহিণীও এ বাড়ির ছায়াটি মারায়নি, তাই তাদেরকে নিয়ে অতটা ভয় নেই। কিন্তু বিল্টু, আচ্ছা বিল্টু আবার সবটা দেখে ফেলেনি তো? হয়তো মিথ্যা ঘুমানোর ভান করছে। পর মুহূর্তে নৃপেনের মনে হলো বিল্টুর ঘুমটা বরাবরেরই গভীর, প্রচণ্ড রকমের গভীর ঘুম। একবার ঘুমালে সহজে ওর ঘুম ভাঙে না। কিন্তু ঘুম ভাঙলে যদি দামিনীর কথা জিজ্ঞাসা করে, তখন সে কি বলবে? ও যা খুশি একটা বলে দেওয়া যাবে এখন, কিন্তু তার আগে ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে। লাশ বয়ে আনার সময় মেঝেতে রক্ত কম পড়েনি। যেমন ভাবা তেমন কাজ। তড়ি ঘড়ি করে নৃপেন ঘর ছাদ সব ধুয়ে ফেলল। বিশেষ যে যে জায়গাগুলোতে জমাট রক্ত পড়েছিল সবটা সেরে নৃপেন ঘুমন্ত ছেলের পাশে এসে শুয়ে পড়ল। বিল্টুর ডাকে যখন ঘুম ভাঙল, নৃপেন দেখল বেশ বেলা হয়ে গেছে। কিন্তু বাইরের পরিবেশ থেকে বোঝা দায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসে আর্দ্রতা এসে ভর করেছে। মিঠে হলুদ আলোর দেখা পাওয়া দুষ্কর। চারপাশে একটা ভেজা শীতের আমেজ। গতরাতে নৃপেনের হাতে ঘটা ভয়াবহতা নৃপেন নিজেই ভাবতে থাকল। এভাবে বসে থাকলে চলবে না। নষ্ট মানুষ চিরকালের জন্য বিদায় হয়েছে, বাঁচা গেছে। কিন্তু চুপ করে সেসব ভাবতে থাকলে এই পড়ে যাওয়া শ্রীহীন সংসারে তো পেট চলবে না। নিজেকে খেতে হবে, বিলেকে খাওয়াতে হবে। স্বাভাবিকভাবে আবার সবটা শুরু করতে হবে। সকাল গড়িয়ে দুপুর এলো। নৃপেন বিলেকে নিয়ে খেতে বসেছে। এমন সময় নৃপেন যে প্রশ্নটার জন্য ভয় পাচ্ছিল, বিলে ঠিক সেই প্রশ্নটাই করে ফেলল। বাবা মা কোথায়? সকাল থেকে দেখছি না। নৃপেন সহজ শান্ত গলায় উত্তর দিল, তোর দাদুর খুব শরীর খারাপ, তাই তোর মা সকাল সকাল চলে গেছে রে বিলে। কবে আসবে কিছু তো বললো না। ও, তা দাও না ফোনটা, মাকে একটা ফোন করি। তাড়াহুড়োই তো তোর মা ফোন ফেলে গিয়েছে রে, ফোন করবি কি করে? নে না, এখন খেয়ে নে, দেখি খেয়ে নে। এরপর প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। বিল্টুকে সকাল সকাল গ্রামের স্কুলের জন্য তৈরি করে নৃপেন শহরে বেরিয়ে যায় মাছ বিক্রি করতে। দুপুরের দিক করে নৃপেন বাড়ি চলে আসে। এখন তাসের আড্ডায় যাওয়া বন্ধ করে দিয়েছে প্রায়। জুয়া তো কবেই বন্ধ করে দিয়েছিল। ঘরে একা ছেলের সাথে বসেই সন্ধ্যাটা কাটিয়ে দেয়। সবটাই ঠিক চলছিল, কিন্তু সমস্যাটা এলো আরো দিন তিনেক পর। হঠাৎ করেই বিল্টুর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল নৃপেন। নৃপেন ওর কাছাকাছি থাকলেই কেমন জানি আড়ষ্ট হয়ে যায় বিলে। শুধু তাই নয়, ওর চোখের মধ্যে একটা চাপা ভয় নৃপেন মাল লক্ষ্য করে। মাঝে মধ্যে কেমন যেন অদ্ভুতভাবে নৃপেনের দিকে শূন্য দৃষ্টি নিয়ে চেয়ে থাকে।
যেন কার সাথে বিনা শব্দেই কথা বলছে। কোনো কোনো দিন হঠাৎ করে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে, যেন অজানা এক ভয় বিল্টুকে গিলে খেতে আসছে। সমস্যা শুধু বিল্টুর নয়, ইদানিং নৃপেন মাঝে মধ্যেই ঘাড়ের কাছে কেমন জানি একটা চাপ অনুভব করে, যেন কোনো মাল বোঝাই বস্তা ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। নৃপেনের বড় ধোঁকা লেগে যায়। তার সুস্থ একরত্তি ছেলেটার হলো কি? তাছাড়া এতদিন হয়ে গেল মা নেওয়াটা ছেলেটা একটি বাড়ির জন্যও দামিনীর কথা জিজ্ঞাসা করে না। ব্যাপারখানা কি? নৃপেন যে সময়গুলোতে বাড়িতে থাকে না, বিল্টু ছোট্ট সাদা খাতায় মোম রং দিয়ে কি সব যেন ছবি আঁকে। আঁকার প্রতি ছেলেটার ঝোঁক দেখে নৃপেনই সাদা খাতা আর মোম রং এনে দিয়েছিল। এদিন তিলুপাড়ার মনোহর সর্দারের মরা পুড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে নৃপেনের বেশ রাত হয়ে গিয়েছিল। 80 কোঠা পার করায় মনোহরের কেউ ছিল না। গ্রামে এরোর দানেই যা পেট চলত। সেদিন পড়েছিল জাঁকিয়ে শীত। নৃপেন যখন বাড়ি ফিরল, গ্রাম পুরো ঘুমিয়ে। বাড়ির সামনে ছোট্ট একটা ফিকে বাতি জ্বলছে। দূর থেকে কেমন যেন একটা ভুতুরে ভুতুরে ভাব। কে বলবে এই বাড়ির পিছনেই একটা মৃতদেহ পোঁতা আছে? নৃপেন সদর দরজা টেনে বাড়ির ভিতরে ঢুকল। বাইরে থেকে অবিরত ঝিঁঝির ডাক ভেসে আসছে। নৃপেন ঘরে ঢুকে দেখল বিলে অঘরে ঘুমোচ্ছে। বিছানার একপাশে ওর আঁকার খাতা আর ভাঙা ভাঙা রং পেন্সিল ছড়িয়ে রয়েছে। নৃপেন আঁকার খাতাটা খুলল, কিন্তু এ কি? শুরুর দিকে তো সাধারণ গাছ, নদী, বাড়ি, ঘর আঁকা, কিন্তু এরপর এগুলো কি এঁকেছে বিল্টু? এরম অদ্ভুত দর্শন মানুষের ছবি। হ্যাঁ, দেখে তো একটা স্ত্রীলোকই মনে হচ্ছে। ওই তো কালো মোম রং দিয়ে লম্বা লম্বা চুল আঁকা, আর আর কাঁধ থেকে পা অবধি লম্বা কাপড়। কিন্তু প্রতিটা ছবিতে বিশেষ স্ত্রীলোকটির দাঁড়ানোর ভঙ্গি, বসার ভঙ্গি অদ্ভুত কেন? যেন কোনো মানুষের না। আর আর ওই ছবিটায় মহিলাটা কিছু একটা ধরে ঝুলছে কি? কঁচি হাতে আঁকা অজানা স্ত্রীলোকের মুখের মধ্যেও একটা পৈশাচিক ভাব যেন খাতার পাতা ভেদ করে বেরোতে চাইছে। নৃপেন অনুভব করলো সে ঘামছে। পাতাটা উল্টাতে যে ছবিটা নৃপেন দেখল, সেটা দেখে নৃপেনের গলা শুকিয়ে গেল। নৃপেন দেখল একটা লোকের ঘাড়ের উপরে একটা স্ত্রীলোক বসে আছে। স্ত্রীলোকটির মুখটা বেঁকা, মুখে চওড়া একটা হাসি। আর লোকটা, হ্যাঁ ওই তো ওই লোকটার মুখে গোঁফ আঁকা, আর ওই যে সরু সরু হাত পা, খাটো করে লুঙ্গি বাঁধা, পরনে একটা গেঞ্জি। তবে কি বিলে ওর বাবাকেই এঁকেছে? তাহলে ওই খাতায় আঁকা স্ত্রীলোকটিকে? নৃপেন আর থাকতে পারল না। কাঁপা কাঁপা গলায় অসহায়ের মতন বিলেকে ডাকতে লাগলো। বিলে, এই বিলে, এই বিলে, ওঠ বাবা ওঠ। এক প্রকার ধাক্কা মারতে লাগলো নৃপেন। বাপের ডাকে এবং ধাক্কা ধাক্কিতে ঘুম জড়ানো চোখে ধর্মড়িয়ে উঠে পড়ল বিল্টু। চোখে মুখে বিস্ময় আর আতঙ্ক। কি হয়েছে বাবা? নৃপেন কাঁপা কাঁপা হাতে ওর আঁকার খাতায় আঁকা ছবিগুলো বিলেকে দেখালো। এইগুলো কি এঁকেছিস তুই? কে রে এই মহিলা? মুহূর্তের মধ্যে বিলের মুখ শুকিয়ে যায়। অজানা একটা ভয় ওকে গ্রাস করে ফেলে। চোখে ফুটে ওঠে সেই অজানা ভয়।
চুপ করে থাকিস নে বাপ, বিলে বল এটা কে ভাই? বাবা এটা এটা তো কথা শেষ করার আগেই বিল্টুর দৃষ্টি চলে যায় নৃপেনের ঠিক পিছনে। দেখে বিল্টু ভয়ার্ত চোখে কি যেন দেখছে। বিল্টুর দৃষ্টি নজর করে নৃপেন আস্তে আস্তে ঘাড় ঘোরাতে থাকে। শীতের মধ্যেও নৃপেনের সমগ্র শরীর দিয়ে ঘাম ঝরছে। আস্তে আস্তে পিছনের দিকে মুখটা ঘোরায়, কিন্তু কই কেউ তো নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে নৃপেন আবার বিল্টুর দিকে চায়। দেখে বিল্টু একদম বিছানার ওই মাথায় সরে গেছে। জড়সড় হয়ে নৃপেনের দিকে প্রবল আতঙ্কে তাকিয়ে রয়েছে। আর হঠাৎই নৃপেন ওর ঘাড়ের উপর সেই চাপ আবার অনুভব করতে লাগলো। বিল্টু হাত দিয়ে চোখ ঢাকতে চাইছে, যেন কিছু ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করে ফেলেছে। নৃপেন কিছু বুঝে ওঠার আগেই দেখে বিল্টু ধপাস করে মেঝেতে পড়ে গেল। পরদিন সকালে এলো বিল্টুর ধুম জ্বর। জ্বরের মধ্যেও বিল্টু কি যেন এলোপাথারি বকছিল। অনেক সেবা শুশ্রূষার পর বিল্টু যখন সুস্থ হয়ে উঠল, তখন বিল্টু নৃপেনকে বলল, বাবা আমরা এখানে থাকবো না, এখান থেকে তুমি নিয়ে চলো আমায়। কেন রে, কি হলো তোর আবার? আর একটা কথা বলতো, তোর আঁকার খাতায় তুই ওগুলো কাকে এঁকেছিস? সেদিন গরম ভয় ভয় আমার দিয়ে কেন তাকিয়েছিলি রে ওভাবে? তুমি কি কিছু দেখতে পাও না? কি বলতো? কি দেখবো? কাকে দেখবো? মাকে। বিল্টুর মুখ থেকে দামিনীর কথা শুনে নৃপেনের বুকের রক্ত হিম হয়ে যায়। মাকে? হ্যাঁ, মা যে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে তোমার ঘাড়ে বসে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কেমন বাজেভাবে দাঁত বার করে হাসে, মুখটা লাল, চুলগুলো এলোমেলো। নৃপেন কিছু বলে না। এখন সবটাই তার পরিষ্কার হয়ে যায়। অপেক্ষা করে আরও এক রাতের, আরও এক ভয়াবহ কিছুর জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন সোহম মজুমদারের লেখা গল্প কলঙ্কিনী। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল ইশিকা, সোহম এবং কৌস্তব। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।